আরেকটা জিনিস, এই যে আপনাদের যে গানগুলো, ধরুন আপনার এত কান্না নয় বা আমার বলার কিছু ছিল না, এই গানগুলো মানে বা গানই আমার সর্বশ্রেষ্ঠ সাধন, এই যে গানগুলো, এগুলো তো একদম সেই লেজেন্ডারি বলা যায়। মানে এই গানটা মানে একজন হৈমন্তী শুক্লার নাম, এবং এই গানটা কিন্তু এখন আমার সৌভাগ্য কি যেন এখনো কেউ আমাকে বলেনি দেখো 1972 সালের গান, 1974 সালের গান, এমন স্বপ্ন কখনো দেখিনি। এসব গানগুলো যেন মানুষের মনে গেঁথে আছে, কিন্তু সেই প্রজন্মের লোকেরাই যে শুনছে তা না, এখনো শুনছে। এই যেমন আমাকে, হ্যাঁ, আমাকে সবাই খুব ভালোবাসে। এই কালকেই আমি গাড়িতে করে আসছিলাম, দুটি ইয়াং ছেলে স্কুটি চালিয়ে যাচ্ছিল, সে ওখান থেকে আমাকে নমস্কার বলছে। এগুলো আমার মনকে খুব ছুঁয়ে যায় যে এই প্রজন্মের ছেলে মেয়েরাও আমাকে খুব ভালোবাসে, এইটাই আমার খুব ভালো লাগা। ব্যাপারটা হচ্ছে যে আপনাকে ভালোবাসছে, আপনার গান তারা শুনছে, তারা গাইতে চেষ্টা করছে, হলো কিনা হলো সেটা পরের কথা, কিন্তু যখন নিজেদের প্রজন্ম থেকে নিজেদের গানটা করছে তখন ওই 2 লাইন 4 লাইন ছেড়েছে। বা আরে তুমি কি বলবে, একজন আরেকজনকে ভালোবাসে, এই শোন আমি না তোকে খুব ভালোবাসি, আমার এগুলো ভালো লাগে না ব্যক্তিগত ভাবে। এই যে আরেকটা যেটা মনে হয়, এই যে আগেকার দিনে আপনাদের সঙ্গে যে মানে মিউজিক হ্যান্ডস যাকে বলে, বলাটা যদি উচিত নয় হ্যান্ড, তারা প্রত্যেকেই শিল্পী, বড় বড় শিল্পী সবাই যে বাজাতেন, তখন একটা মাধুর্য ছিল। আর এখন হ্যাঁ শোনো, এক ঘর ভর্তি মিউজিশিয়ান তারা বাজাচ্ছেন, আমি আর একটা বুথের মধ্যে গাইছি, সে একটা আলাদা মেজাজ ছিল। একজন একটা ভুল করলেই পুরো কাট হয়ে গেল। আবার এখন মানুষের অত সময় নেই, আর এখন আমরা তো মিউজিশিয়ানদের দেখতেই পাই না কারা কারা, তার বাঁশির পার্টটা সে বাজিয়ে চলে গেছে, সেতারের পার্টটা সে বাজিয়ে চলে গেছে। তাতে কি হয় যেন ওই যে মেলবন্ধনটা সেটা খুব একটা ভালো হয় বলে আমার মনে হয় না। এই যে প্রোগ্রামগুলো হয়, বিশেষ করে আমাদের মফস্বলে আমরা দেখি যে প্রোগ্রামগুলো হচ্ছে, রাত জেগে ধরুন সারা রাত হোল নাইট প্রোগ্রাম হচ্ছে, সেখানে সে ঊর্ধ্বশ্বাসে মানে এত জোরে বক্স বাজছে, তার সঙ্গে মিউজিশিয়ানরা বাজাচ্ছেন, মানে যেটা গানের থেকে মানে সুরের থেকে ওষুধটা বেশি আসে। এইগুলোর মানে এইগুলো নিয়ে এখন আর কেউ ভাবে না জানো, যে আমার গানটা যখন শুরু হবে ওগুলো সব কমে যাবে, আমার গানটা লোকেরা শুনছে ভালো করে। এখন না হয়ে গেছে কি, যে গায় সেও ভাবে গানের সঙ্গে কি কি বাজছে ওই দিকে বেশি নজর থাকে, সেই জিনিসটা গলার যে মানে কি বলবো, যে ল্যাকিংটা থাকে, যে কমটা থাকে, সেটা মিউজিক দিয়ে ভরার চেষ্টাটা না। এখন যারা গাইছে তাদের যে সবারই কম থাকে এটাও আমি বলবো না, কিন্তু পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। একবার জানো আমি একটা প্রোগ্রামে গান করে এলাম, খুব ভালো অডিয়েন্স, এত ভালো যে খুব গান শুনছে। তারপরে এই প্রজন্মের একজন শিল্পী, আমি বললাম যা খুব ভালো পাবলিক, তুই গান গেয়ে আয়, মজা পাবি। সে বললো দিদি আপনার গান ওরকম করে শুনলো, আমি উঠলেই বলবো একটা নাচের গান হোক, তারা নাচবে। এইরকম পরিবেশ পাল্টে গেছে, কিছু করার নেই। মান্নাদা তো আমাকে তো সেই প্রজন্মের সমস্ত বড় বড় শিল্পীরাই খুব ভালোবাসতেন। সেটা যে আমি দেখতেও সুন্দর না, এমন কিছু ভালো গানও গাই না, কিন্তু তবুও ভালোবাসতেন, ভাবতেন যে না না, ভাবতেন হয়তো যে গান শুনে বুঝতে পারতেন যে এই গানটা ভালোবেসে গায়। সেই জন্য মান্নাদা আমাকে খুব পছন্দ করতেন, এবং মান্নাদার সুরে প্রথম আমার বলার কিছু ছিল না, যখন গাইলাম সে একটা আলাদা অনুভূতি। মান্নাদার চোখের কোনা দিয়ে জল আসছিল, তো উনি তো আমাকে দিতে চাইছিলেন না গানটা। কি বলবো, এক একজন নক্ষত্র, তাদের চোখে জল এসেছে, আমাদের তো আমরা সাধারণ মানুষ। না সেটা কি জানো, সেটা উনি তো নিজে গাইবেন বলে রেডি হয়েছিলেন, এই গানটা ওনারই পুজোর সময় রেকর্ড করবার কথা ছিল, কিন্তু এই কথাটা আমি অনেক জায়গায় বলেছি, কিন্তু আমাকে প্রথমে দিতে চাইছিলেন না। তারপরে পুলকদা জোরজার করলেন, ভাবছিলেন যে ছেলে মানুষ, মেয়ে পুজোর সময় একটা অত দুঃখের গান কেন গাইবে, এইসব বলছিলেন। তখন অনেক পুলকদা ওরকম করার পরে আমি এদের এত স্নেহ ভালোবাসা পেয়েছি, সেই পুজোর গান এইটা আমার বেরোবে, সেই পুলকদার এমন একটা ভাব যে না হলে যেন ওনার সর্বনাশ হয়ে যাবে, এরকম এত ভালোবাসতেন আমাকে। তারপরে মান্নাদা হঠাৎ হারমোনিয়ামটা নিয়ে বললেন এক লাইন গাও তো, তখন আমি যেই প্রথম লাইনটা বললাম, বললো যাও তোমাকে দিয়ে দিলাম গানটা, এইরকম। মানে এই ব্যাপারটা তখন ছিল, এখন যেটা আছে না যে না আমাকেই করতে হবে, অন্য কেউ দেবো না, অনেক হিংসা এসে, যেটা বোধহয় এখন তো আর সুরকার বিশেষ পাওয়াই যায় না, যারা গান করে তারাই সুর করে গায়, তাদের ইচ্ছা মতন সুর করে, কতটা রেঞ্জ কতটা গলা যাবে সেই বুঝে বুঝে করেন। কিন্তু তখন যেই গানটা মান্নাদা বানিয়েছেন সে গানটাকেই আমাকে নিতে হবে, এই আর কি।
তখন ধরে গান না পারলেও, যেটা আমরা অনেক শুনছি অনেকের কাছ থেকে, যে ছোটবেলায় ধরুন গান পারলাম না বা কিছু একটা ভুল করলাম, তখন একটা শাস্তি ছিল। এখন তো সেই শাস্তি ঠিক না, বাবা চাইতেন বা মান্নাদা গান গাইতে গাইতে একটা জায়গায় সুর কম লাগলো, সেটা সঙ্গে সঙ্গে কেটে দেবেন না, সুরটা লাগে। এখন তো শোনো, তুই ভালো কথা একটা বলে, এখন সুর কম লাগলে কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার যে কষ্টটা হয় যে আমার সুরটা লাগেনি, ওটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। ওইটাই এই প্রজন্মের সঙ্গে আমাদের তফাৎ হয়ে যায়। তো ওরা আরামসে চোখ বন্ধ করে বেসুরো গান নিয়ে চলে যায়, বলে ওই রেকর্ডিস্টকে বলে ঠিক করে নিস, সব পিচ ঠিকঠাক করে দেয়, অনেকক্ষণ সময় লাগে হতো। কিন্তু একবার আমারই রিসেন্টলি হয়েছিল, আমি একটা গানে একটা পর্দা উপরে লাগেনি সুর, আমি বললাম আরেকবার গাইবো, তখন বললো যে না না গাইতে হবে না, গাইতে হবে না, আমি করে নেবো। কেন তুমি করবে? আমার গলা কেন যাবে না, সেটা আমি গাইবো কেন? এই জেদটা এখনকার দিনের ছেলে মেয়েদের মধ্যে পাই না, অনেক সময় গোলমাল হয়ে যায়। এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, সেটা আমি জানি না, যারা কাজ করছে তারা বুঝবে, আমরা বুঝবো না। পাবে না কেন? কিছু প্রতিভাবান ছেলে মেয়েরা আছে, এবং আমি তো বলবো আমাদের সময় যা ছিল তার থেকে অনেক বেশি প্রতিভা নিয়ে বাচ্চারা আসছে, তারা গাইছে, নানান রকম গান শিখছে, চেষ্টা করছে। আস্তে আস্তে এরকমই থাকবে, এরকমই হতে থাকবে। তবে পুরনো যা ছিল সবই ভালো, এখন যা হচ্ছে সবই খারাপ, এটা আমি মনে করি না। কেননা তখনকার দিনের গাইবার স্টাইলটাই তো আলাদা ছিল, আবার এখন তো অনেক পরিশীলিত হয়ে এসেছে। আরেকটা জিনিস যেটা আমার জানতে খুব ইচ্ছে করে, আমাদের সময় একটা কথা বলতাম না, যে গান গাইতে গেলে তোমাকে ক্লাসিক্যাল জানতে হবে। ক্লাসিক্যাল গান জানলেই যে সব গান ভালো গাওয়া যাবে তা না। গানটা আসলে ওই যে গুরুর নাম বলতে অনেকে কানে হাত দেয়, কেন কানে হাত দেয় না, আমার ভুল হয়েছে বা ওনার নাম আমি মুখে নিচ্ছি, কিন্তু কানে হাত দেওয়াটা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, তোমার কান তোমাকে বলে দেবে যে তোর হয়নি, সুরটা লাগেনি। সে কান হচ্ছে আসল গুরু, তোমাকে তোমার কান বলে দেবে এটা হয়নি, আরেকবার করতে হবে। তো সেটা হচ্ছে নিজের বিবেক বুদ্ধি, আমি আমার বিবেক বুদ্ধি দিয়ে বুঝবো যে হয়নি, সংসারে মাথাটা নড়ে উঠবে। সেটা হচ্ছে আসল মন, দিল, দিমাগ, এই দুটোকে এক জায়গায় করতে হবে, যে তুমি কি বলছো, কি গাইছো, কোন সুরে গাইছো, এগুলো নিজেদের মধ্যে যতক্ষণ না আসবে ততক্ষণ গান ভালো হবে না। হ্যাঁ, আমাকে খুব ভালোবাসতো, আমার বাড়িতে বহুবার এসেছে, খুব পছন্দ করতো। ওর বাবা যে আমাকে খুব ভালোবাসতেন, ওর বাবার কাছে আমি প্রচুর গান শিখেছি। সেদিনই জাকিরের ভাইয়ের সঙ্গে দেখা হচ্ছিল, সে এসে কীরকমভাবে পায়ে পড়ছে একবারে, আমি বলছি এই কী করছিস, আসলে ওদের একটা কী করতে জানো, ওর বাবা যে আমাকে খুব ভালোবাসতেন, সেই জন্য। আমি যে খুব একটা তেড়েপুরে ক্লাসিক্যাল গান গেয়েছি সেই জন্যে যে নয়। হ্যাঁ হ্যাঁ, শাস্ত্রীয় সঙ্গীতটাও দেখো, ওটা সুখশ্রাব্য হতে হবে, তোমার শুনে হ্যাঁ করে সালাগুলো ভাল লাগবে। যে গুরুরা বলে দম ভরকে সায় লাগাও, এরকম, এটা কি নন মিউজিক্যাল সা, আমরা পছন্দ করি না। আমি না সব রকম গান গাইতেই আমি ভালোবাসি। ক্লাসিক্যালের মধ্যেও আমি যেটা খেয়াল করি যে সুখশ্রাব্য হওয়া দরকার, আমি এমন কিছু করব না এটা হা করে তান করলাম, সবাই হয়তো প্রশংসা করবো দারুণ এলো গলায়, কিন্তু আমার ভালো লাগলো না। আমার মনে হয় আমার যেটা ভালো লাগছে সেটা আমি আমার শ্রোতাকে ভালোবাসাতে পারবো, নিশ্চয়ই ভালোবাসবে তারা। দুর্গাপুজোর জন্য আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক ভালো কথা, দীর্ঘদিন আমাদের মাঝে থাকুন, ভালো গান করুন। আর একটু যদি যেতে যেতে একটা গান হয়, কি গান করবো? এত ব্যক্তি, এত গান না, আসলে আমি খুব শ্যামা সঙ্গীত গাইতে ভালোবাসি। তো সেদিন, হ্যাঁ সেদিন রামকুমার কাকুর ছেলে যে ওরাও আমাকে খুব ভালোবাসে, ও একটা গান আমাকে দিয়েছিল যে মা মেনকার কাছে গেছেন মা অনুমতি চাইতে, সেটা পুরনো ঢঙের গান কিন্তু ভালো করে গাইলে ভাল লাগছে। বলছেন যে বদন তোলো
মদন রিপু যাব পিতার বসতি, এই যেমন আকুতি একটা গানের মধ্যে, সেই গানগুলো একটু বুঝে বুঝে গাইলে খুব ভালো হয়। দিদি, আপনাকে অনেক 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 ধন্যবাদ, নমস্কার, অনেক সময় নিলাম তোমাদের। মানে প্রত্যেকটা মানুষ ওমকারে যারা আছেন তাদের তরফ থেকে আমি আপনার কাছে থ্যাংক ইউ। নতমস্তকে প্রণাম জানাই দিদি। দীর্ঘদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের অনেক অনেক গান উপহার দিন।